online। প্রিয় দর্শক, বৃষ্টি হয়ে যাওয়ার পর রোদ ঝলমলে আকাশে আপনি রংধনু নিশ্চয়ই দেখেছেন। এখানে আপনি দেখেছেন একটি কালার এর ব্যান্ড, যেটাকে আমরা বলি বর্ণালী বা স্পেকট্রাম। তো এই বর্ণালী বা স্পেকট্রাম এই শব্দটাকে যদি আমরা আরেকটু বিশ্লিষ্ট করি, তাহলে বলা যায় যে স্পেকট্রাম বলতে বোঝায় এ ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি, অর্থাৎ বিভিন্নতার একটি পাল্লা। একেই আমরা স্পেকট্রাম অথবা বর্ণালী বলছি। রেসপন্স স্পেকট্রামের ক্ষেত্রেও বর্ণালী শব্দটা একই অর্থে ব্যবহৃত। এখানে একটা নির্দিষ্ট আর্থকোয়াক লোডিং এ বিভিন্ন বিল্ডিং এর রেসপন্সের যে বিভিন্নতার পাল্লা, এটাকেই রেসপন্স স্পেকট্রাম বলা হচ্ছে। রেসপন্স স্পেকট্রাম আমরা কিভাবে পাই? এটা আসলে আমরা স্পেকট্রাল অ্যাক্সিলারেশনকে টাইম পিরিয়ডের বিপরীতে প্লট করে আমরা রেসপন্স স্পেকট্রাম পেয়ে থাকি, যেমনটি আপনারা কার্ভে দেখছেন। তবে এখানে আরো কতগুলো বিষয় যুক্ত আছে, যেগুলো সাইটের সাথে, অর্থাৎ সয়েল কন্ডিশন এবং এর বিল্ডিং এর অবস্থা ইত্যাদির সাথে জড়িত। এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আসছি। তো প্রাথমিকভাবে আমরা জানলাম যে স্পেকট্রাল অ্যাক্সিলারেশন এবং টাইম পিরিয়ডের প্লটটি হচ্ছে রেসপন্স স্পেকট্রাম। প্রিয় দর্শক, এখন আসুন আমরা জানি যে সয়েল কন্ডিশন বা সাইট রেসপন্স স্পেকট্রামের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে। তো ধরুন কোনো একটা দূরবর্তী কোনো একটা স্থানে আর্থকোয়েক ফল্টে ম্যাসিভ আকারের একটি আর্থকোয়েক জেনারেট হলো। তো সেই আর্থকোয়েক সৃষ্টির জায়গাতে এই আর্থকোয়েকের ওয়েভের যে ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ম্যাগনিটিউড এবং ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের বিবেচ্য সাইট, অর্থাৎ আমাদের বিবেচ্য বিল্ডিং এ এসে একই রকম থাকবে না। এর পিছনে দুটো কারণ আছে। প্রথমত, যখন আর্থকোয়েক একটা লার্জ ডিস্টেন্স সে অতিক্রম করবে, তখন আর্থকোয়েকের ম্যাগনিটিউডের পরিবর্তন ঘটে। এটি স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে যখন এই আর্থকোয়েক একটা লার্জ ডিস্টেন্স সে অতিক্রম করবে, তখন তার এনার্জি লস হয় এবং তার ম্যাগনিটিউড ডিক্রিজ হতে থাকে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যাত্রাপথে আর্থকোয়েকের ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, তারও পরিবর্তন হয়। তো এটা কিভাবে হয়, এটা আমরা আসুন আরেকটু বিস্তারিতভাবে জানি। আমরা জানি যে বিভিন্ন সয়েলের বিভিন্ন রকম স্টিফনেস থাকে এবং এই স্টিফনেসের উপর নির্ভর করে এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইপের সয়েল আর্থকোয়েক ওয়েভের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই সে রেসপন্স করবে এবং তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট হবে। তো এর ফলে কি হয় যে আর্থকোয়েক যখন মুভ করতে থাকে, তখন সয়েলের নেচারের উপর ভিত্তি করে এর ওয়েভ মডিফাইড হয়ে যায়। তো এইখান থেকে আমরা জানলাম যে একই আর্থকোয়েকের কারণে বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন রকম ইম্প্যাক্ট পড়বে, এটাই স্বাভাবিক। বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার হই তিন টাইপের সয়েল বিবেচনা করে: হার্ড সয়েল, মিডিয়াম সয়েল এবং সফট সয়েল। হার্ড সয়েলের স্টিফনেস তুলনামূলক বেশি এবং এর ফলে
এর ফ্রিকোয়েন্সি হাই, অথবা বলা যায় যে এর টাইম পিরিয়ড কম। এবং সফট সয়েলের ক্ষেত্রে এর টাইম পিরিয়ড বেশি, ফ্রিকোয়েন্সি কম। অর্থাৎ এই হার্ড সয়েল এবং সফট সয়েল এবং মিডিয়াম সয়েল এদের প্রত্যেকেরই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভিন্ন, এবং এরা যখন আর্থকোয়েক ওয়েভের সংস্পর্শে আসে তখন এদের ফ্রিকোয়েন্সিও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তো কাজেই ধরুন যে একটা হার্ড সয়েলের উপরে পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, একটা 3 তলা বিল্ডিং আর একটা 40 তলা বিল্ডিং হার্ড সয়েলের উপরে। তো ছোট বিল্ডিংটা যেটা 3 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর ক্ষেত্রে কি হবে যে নরমালি আমরা বুঝতে পারছি যে এর ফ্রিকোয়েন্সি বেশি হবে, টাইম পিরিয়ড কম হবে ছোট বিল্ডিং এর। আর বড় বিল্ডিং এর কি হবে, এর টাইম পিরিয়ড অনেক বেশি হবে, ফ্রিকোয়েন্সি লো হবে। তো যেহেতু উভয় বিল্ডিং এর নিচেই হার্ড সয়েল, এবং আমরা জানি যে হার্ড সয়েলের ফ্রিকোয়েন্সি হাই এবং টাইম পিরিয়ড কম, তো কাজেই এই হার্ড সয়েল যখন ভূমিকম্পের কারণে অসিলেট হবে তখন এই ছোট বিল্ডিংটা কিন্তু কুইক রেসপন্স করবে, এবং এই ছোট বিল্ডিংটাই কিন্তু তুলনামূলকভাবে অধিক আর্থকোয়েক ফোর্স অনুভব করবে বড় বিল্ডিং এর তুলনায়। কারণ বড় বিল্ডিংটার টাইম পিরিয়ড বেশি এবং সে এই আর্থকোয়েকে সহজে রেসপন্স করবে না। এরপর আসা যাক আমরা সফট সয়েলের কথা বিবেচনা করি। সফট সয়েলে কি হবে, এর টাইম পিরিয়ড অনেক বেশি, ফ্রিকোয়েন্সি কম। তো কাজেই আবার ধরুন একই উদাহরণ আমরা বিবেচনা করলাম যে একটা সফট সয়েলের উপরে পাশাপাশি দুইটা বিল্ডিং অবস্থিত, একটা হচ্ছে 3 তলা বিল্ডিং আর একটা 40 তলা বিল্ডিং। তো 3 তলা বিল্ডিং এর ক্ষেত্রে কি হবে, 3 তলা বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি অনেক হাই এবং এর টাইম পিরিয়ড অনেক কম, এবং এর নিচে যে সফট সয়েল এর টাইম পিরিয়ড অনেক বেশি। তো এর ফলে কি হবে, যখন ভূমিকম্পের সময় এই ছোট বিল্ডিংটা সমুদ্রে ভাসমান একটা বোটের মতো সে থাকবে, আচরণ করবে। কিন্তু এই 40 তলা বিল্ডিং যার টাইম পিরিয়ড অনেক বেশি, সে কিন্তু এই সফট সয়েলের উপরে তুলনামূলক অনেক বেশি আর্থকোয়েক ফোর্স অনুভব করবে। তো কাজেই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সয়েল কন্ডিশন রেসপন্স স্পেকট্রামের উপরে অবশ্যই প্রভাব রাখছে। তো আসুন আমরা এখানে একটা গ্রাফ দেখি। এই গ্রাফে আমরা কি দেখছি যে সবুজ কালি দ্বারা দেখানো হয়েছে হার্ড সয়েল। তো এই হার্ড সয়েলের ক্ষেত্রে আমরা দেখছি যে যে সমস্ত বিল্ডিং এর টাইম পিরিয়ড কম তারা কিন্তু অধিক অ্যাক্সিলারেশন অনুভূত করেছে বা অ্যাক্সিলারেশনের সম্মুখীন হয়েছে। পক্ষান্তরে লাল কালি দ্বারা দেখানো হয়েছে সফট সয়েল। এই সফট সয়েলের ক্ষেত্রে দেখা যায় যে কম ফ্রিকোয়েন্সির কম পর্যায়কালের যে বিল্ডিং গুলো সেগুলো তুলনামূলক কম আর্থকোয়েক ফোর্সের সম্মুখীন হয়েছে বা অ্যাক্সিলারেশনের সম্মুখীন হয়েছে। পক্ষান্তরে হাই রাইজ বিল্ডিং গুলো বেশি আর্থকোয়েক ফোর্সের সম্মুখীন হচ্ছে। তো এইভাবে সাইটের যে সয়েল কন্ডিশন সেটা রেসপন্স স্পেকট্রামের উপরে প্রভাব রাখে। প্রিয় দর্শক, আজকের আয়োজন এতটুকুই। আমার উপস্থাপিত তথ্যপত্রগুলো বিভিন্ন স্ট্রাকচারাল ম্যাগাজিন, ব্লগ এবং টেক্সটবুক থেকে নেওয়া, এবং আমি এন্টারটেইনমেন্ট পারপাসে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।